সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সমাস নিয়ে আলোচনা করব। সমাস সংক্রান্ত মোটামুটি প্রত্যেকেরই প্রয়োজনীয়তা আছে। সমাসকে কেন্দ্র করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু যারা আছে, পাশাপাশি যারা চাকরি প্রত্যাশী, প্রত্যেকেরই ক্ষেত্রে সমাস একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলা ব্যাকরণের। তো এটাকে খুব সহজে কিভাবে মনে রাখা যায়, জানা যায়, সেই সুকৌশল আমরা এখানে বের করেছি, সেটাই তোমাদের সাথে আলোচনা করে তোমাদেরকে সেটা সরবরাহ করা হবে। তো যেমনটি দেখতে পাচ্ছ, আবার যেমনটি আমরা জানি যে সমাস মোট বা প্রধানত আমরা 6 প্রকার জেনেছি, কিন্তু মূলত 4 প্রকার বলা হয়ে থাকে। সেটি মাধ্যমিক ব্যাকরণ বই যেটি আছে সেই বইয়ের মধ্যে 4 প্রকার তোমরা লক্ষ্য করে থাকবে। কিন্তু এটি কিভাবে এসেছে? ভাষাবিদ ডক্টর এনামুল হক আসলে এই অর্থ বা পদ প্রাধান্যের উপর ভিত্তি করে সমাসকে 4 ভাগে তিনি ভাগ করেছেন। 4 ভাগের মধ্যে কি কি আছে সেগুলো হচ্ছে অবৈভাব সমাস, কর্মধারয় তৎপুরুষ এবং দ্বিগু, এগুলোকে একত্র করেছেন, এবং বহুব্রীহি সমাসকে তিনি একটা প্রকরণে এনেছেন, আর দ্বন্দ্ব সমাসকে তিনি আরেকটা প্রকরণে এনেছেন। তো এই জিনিসগুলো আমরা ডিটেইলস এবং বিস্তারিতভাবে এই জায়গার মধ্যে পড়ব। তো এক বাক্যে সমাস নির্ণয় করার প্রক্রিয়া যেহেতু লিখেছি, আমরা বাক্যটা একটু পড়ে নিই। এবং বাক্য থেকে কি তোমাদেরকে অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে দ্বিগু সমাস কোন পদ প্রাধান্য পেয়ে থাকে। এখানে একটি প্রাসঙ্গিক বিষয় যে আমাদের জানতে লাগবে যে সমস্ত পদ বা সমাসের যে দুটি অংশ থাকে, পূর্বপদ, পরপদ, এবং পরপদকে উত্তরপদ বলা হয়ে থাকে। তো পূর্বপদ এবং পরপদ এই দুটি জিনিস আমাদেরকে জানা থাকা লাগবে। নয়তো আমি পূর্বপদ প্রাধান্য পাচ্ছি না, পরপদ পাচ্ছি, যদি পদেই না চিনি সেই ক্ষেত্রে জিনিসটি হযবরল হয়ে যাবে। তো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। যে বাক্যটি লিখেছি এখানে এক বাক্যে সমাস নির্ণয়, বাক্যটি হচ্ছে কি অপূর্ব কতদিন পর বহু ও ভিন্নরূপী দ্বন্দ্বের কারণ উদ্ঘাটন করুন। এখানটায় যে জিনিসটা লক্ষণীয় যে কিছু সমাসের প্রকরণ আছে যেগুলো হচ্ছে পূর্বপদ প্রাধান্য। এর মধ্যে কোনটা আছে দেখো, এখানে অপূর্ব যে লিখেছি এখানে অ দিয়ে মূলত অবৈভাব সমাসকে কি বোঝানো হচ্ছে। অবৈভাব সমাসে অবৈভাব সমাসটা হচ্ছে কি অবৈভাব সমাসটি অর্থ প্রাধান্যের দিক থেকে কি পূর্বপদের যে অর্থ সেটি কি প্রাধান্য পেয়ে থাকে। পূর্বপদটা যেহেতু অব্যয় থাকে এবং পরপদটা বিশেষ্য পদ হয়, তাই কি অব্যয় অর্থে প্রাধান্য পায় বলে এটাকে অবৈভাব সমাস বলে। তো অপূর্ব কতদিন পর, কতদিন ক দিয়ে কর্মধারয় সমাস, ত দিয়ে তৎপুরুষ এবং দি দিয়ে দ্বিগু সমাস, এই তিনটি সমাস আসলে পরপদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে। কিভাবে পাই সেটি আমরা বাক্য আকারে এবং উদাহরণের মাধ্যমে নিচে আমরা সেটি বোঝার চেষ্টা করব। আগে আমরা এই বাক্যের মাধ্যমে যে সমাস নির্ণয়করণ, অর্থাৎ কোন পদ প্রাধান্য পাচ্ছে সেটা নির্ণয়করণ প্রক্রিয়াটা শেষ করে নিই। যেমন বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস হচ্ছে কি ভিন্ন পদ বা ভিন্ন অর্থ জ্ঞাপন করে থাকে। বলতে পারো ভিন্ন অর্থ কেন লিখেছি, যেহেতু পদ ভিন্ন তাই অর্থ কি হবে, ভিন্ন হবে। এবং দ্বন্দ্ব সমাস যেটি আছে, দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদের প্রাধান্য পেয়ে থাকে। তো তোমাদের যদি পরীক্ষা আসে যে দ্বিগু সমাস কোন পদ প্রাধান্য, তো এই লাইন যদি তোমার মনে থাকে যে কতদিন পর, কর্মধারয় তৎপুরুষ এবং দ্বিগু সমাস তৃতীয় হচ্ছে পরপদ প্রাধান্য। বহুব্রীহি কোন পদ প্রাধান্য, বহুব্রীহি সমাসটি কোন পদ প্রাধান্য পেয়ে থাকে, এটা হচ্ছে ভিন্ন পদ, না পূর্বপদ না পরপদ, বরঞ্চ ভিন্ন একটি পদ বা ভিন্ন একটি অর্থ জ্ঞাপন করে থাকে। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদের প্রাধান্য পেয়ে থাকে। তো আমরা বাক্যে একটু বোঝার চেষ্টা করি, বাক্যের প্রয়োগ এবং বা উদাহরণের মাধ্যমে সেটি বোঝার চেষ্টা করব। যেমনটি লক্ষ্য করে দেখো, এখানে প্রথম যে উদাহরণটা লিখেছি আমরণ। আমরণ শব্দটি আসলে মরণ শব্দের পূর্বে আ উপসর্গ বা আ অব্যয়টি প্রয়োগের মাধ্যমে এটি অবৈভাব সমাস হয়েছে, এবং এখানে অব্যয়ের ভাব বা অব্যয়ের অর্থে প্রাধান্য পাচ্ছে। সেটি কিভাবে বুঝবো আমরা? মরণ শব্দের আগে আ শব্দটি এসেছে, এখানে আটি কি অর্থে জ্ঞাপন করছে? আসলে কি আয়ের অর্থ প্রাধান্য পাচ্ছে নাকি মরণের অর্থ প্রাধান্য পাচ্ছে? এটি আমরা মৌখিকভাবে যদি বলা হয় যে এখানে মরণের অর্থ প্রাধান্য পাচ্ছে বা এখানে আয়ের অর্থ প্রাধান্য পাচ্ছে, বোঝাটা সহজ হবে না, বরঞ্চ সহজতর হবে কোনটা, বাক্য প্রয়োগের মাধ্যমে আমরা যদি সেটা বোঝার চেষ্টা করি। যেমন আমরা বলতে পারি যে আমি আমরণ ভালোবাসবো। এই বাক্যে খেয়াল করে দেখো, এখানে কি আমি মরণ ভালোবাসবো এটা কি বোঝানো হচ্ছে, নাকি আমরণ মানে মরণ পর্যন্ত ভালোবাসবো? অর্থাৎ পূর্বের যে পদটা আছে এই জায়গায় আ, এই আ অব্যয়, অব্যয়ের যে ভাব, অব্যয়ের অর্থ কি এখানে প্রাধান্য পাচ্ছে। তো এই জিনিসটা সহজে বোঝা যাচ্ছে শুধু উদাহরণের মাধ্যমে নয়, উদাহরণটা বাক্যের প্রয়োগের মাধ্যমে খুব সহজেই জিনিসটা কি বুঝে আসছে।
তারপরে যে জিনিসটা দেখা যায় যে পরপদ প্রাধান্য কোন তিনটি সমাস, এখানে পরপদ প্রাধান্য মধ্যে কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী, এটা এই তিনটিকে আমরা বাক্যে এবং উদাহরণের মাধ্যমে কি বোঝার চেষ্টা করব। উদাহরণগুলোকে বাক্য প্রয়োগের মাধ্যমে কি পুনরায় চেষ্টা করব। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, প্রত্যেকেই জানো এটা বন্ধপদ্ধতি কর্মধারয় সমাসের উদাহরণ, এবং কর্মধারয় সমাসে পরপদ প্রাধান্য পায়। এটাকে কিভাবে পায়? এখানে কি সিংহের অর্থ প্রাধান্য পেয়েছে নাকি অর্থের প্রাধান্য, আসনের অর্থটি প্রাধান্য পেয়েছে? অর্থাৎ সিংহ তো পূর্বপদ, আসন হচ্ছে পরপদ। এখন সিংহের অর্থ প্রাধান্য পেয়েছে নাকি আসনের অর্থ প্রাধান্য পেয়েছে, সেই জিনিসটা আমরা লক্ষ্য করব। তো এই জিনিসটা শুধু উদাহরণের মাধ্যমে লক্ষ্য করলে সেই জিনিসটা সহজে বোঝা যায় না, বরঞ্চ সহজতর প্রক্রিয়া কোনটা, আমরা যখন বাক্য প্রয়োগের মাধ্যমে লক্ষ্য করব। যেমন যে রাজা সিংহাসনে বসেছেন বা তিনি সিংহাসনে বসেছেন, যে কোনো একটি বাক্য আমরা গঠন করলাম। তো সিংহাসনে বসেছেন, এখানে বসেছেন ক্রিয়াপদকে আমরা ক্রিয়াপদের সঙ্গে এখানে যে সমাসটি আছে, সমাসবদ্ধ পদ, সমস্ত পদটিকে আমরা এখানে দেখব। এখানে রাজা কি সিংহে বসেছেন? রাজা তো সিংহে বসেননি, রাজা কোথায় বসেছেন? আসনে বসেছেন। হ্যাঁ, তো এখানে কি সিংহের অর্থ প্রাধান্য পাচ্ছে নাকি আসনের অর্থ প্রাধান্য পাচ্ছে? রাজা আসনে বসেছেন, রাজা সিংহে বসেন নাই। সিংহটা কি এখানে হচ্ছে যে আসনটাকে বিশেষিত করছে। কি ধরনের আসন? সিংহ চিহ্নিত আসন, আসনের একটি অবস্থাকে নির্ধারণ করছে। তো সিংহের অর্থ প্রাধান্য না পেয়ে বরঞ্চ আসনের অর্থ প্রাধান্য পেয়েছে, তাই এটি হচ্ছে কি পরপদ প্রাধান্য একটি সমাস। তাহলে কর্মধারয় সমাস পরপদ প্রাধান্য। তারপর আমরা দেখি যে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস আমরা পড়েছি পূর্বপদে বিভক্তি লোপ পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। গুরু ভক্তি, গুরুকে ভক্তি, এটা পূর্বপদে কে বিভক্তি লোপ পেয়েছে, চতুর্থ তৎপুরুষ সমাসের উদাহরণ। এখন এখানে আসলে পূর্বপদ নাকি পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে সেটা আমরা বাক্য প্রয়োগের মাধ্যমে একটু লক্ষ্য করব। যেমন খেয়াল করে দেখো, গুরু ভক্তি করো, যদি বলা হয় তুমি গুরু ভক্তি করো, এখানে কর্তার প্রয়োজন নেই, কারণ হচ্ছে উপদেশ বা অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে কর্তা লেখার প্রয়োজন হয় না। তো গুরু ভক্তি করো, এই শব্দের মধ্যে গুরু করো এই অর্থ প্রাধান্য পাচ্ছে নাকি ভক্তি করো? তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, এখানে গুরু করো অর্থে প্রাধান্য পাচ্ছে না, বরঞ্চ ভক্তি করো এই অর্থটি কি প্রাধান্য পাচ্ছে এই জায়গায়, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাই এই তৎপুরুষ সমাস হচ্ছে কি পরপদের পরপদ প্রাধান্য একটি সমাস। তারপরে আমরা যদি দীর্ঘ সমাসের দিকে চলে যাই, দীর্ঘ সমাসেও পূর্বপদের সংখ্যাবাচক শব্দ, পরপদ বিশেষ্য, সমস্ত পদটা বিশেষ্য হয়ে থাকে এবং এখানটায় পরপদের অর্থ প্রাধান্য পায়। যেমন চৌ সংখ্যাবাচক শব্দ, রাস্তা হচ্ছে পরপদ বিশেষ্য পদ। তাহলে এই জিনিসটাকে আমরা বাক্য প্রয়োগের মাধ্যমে দেখি এখানে আসলে পূর্বপদ নাকি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যেমন খেয়াল করে দেখো, চৌ রাস্তায় আসো, চৌ রাস্তায় আসো, এখানে চৌ আসো বা চৌয়ে আসো এই অর্থ জ্ঞাপন করছে না, বরঞ্চ এখানে জ্ঞাপন করা হচ্ছে কি রাস্তায় আসো, অর্থাৎ পরপদের অর্থটাই এখানে প্রাধান্য পাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো, এখানে তিনটি সমাসের মধ্যে অর্থাৎ কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু এই তিনটি সমাসের ক্ষেত্রে পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। এটা শুধু আমরা মৌখিকভাবে না জেনে বরং বাক্য প্রয়োগের মাধ্যমে সেই জিনিসটা জানলাম। এভাবে তোমরা বাকি যে উদাহরণগুলো আছে সেগুলো বাক্য প্রয়োগের মাধ্যমে খুব সহজে জিনিসটা বুঝতে পারবে। আর পরীক্ষা যদি আসে যে কোন সমাস পরপদ প্রাধান্য, এই তিনটি অপশন থেকে যে কোনো একটি আসলে এদিকে দাঁড়িয়ে দিবে। আর মনে রাখার জন্য তো সুকৌশল বা আমরা সহজ প্রক্রিয়া অবলম্বন করলাম। বাক্যটি মনে রাখবে যে অপূর্ব কতদিন পর, বহু ও ভিন্নরূপে দ্বন্দ্বের কারণ উদ্ঘাটন করব। একটি বাক্য মনে রাখলে কি কোন পদ প্রাধান্য সেই জিনিসটা আমরা সহজে বুঝতে পারবো। তারপরে যেটা আছে যে বহুব্রীহি সমাস ভিন্ন পদ বা ভিন্ন অর্থ প্রাধান্য দিয়ে থাকে। তো বহুব্রীহি সমাসের একটা উদাহরণটা পড়ি যে বিনা পানি, বিনা পানি, এই পানি শব্দের অর্থ পানি নয়, এটা অর্থ হস্ত, আর বিনা তো বাদ্যযন্ত্রই। বিনা পানিতে যার হাতে বিনা থাকে, বাদ্যযন্ত্রটা থাকে, তাকে বিনা পানি বলা হয়। কিন্তু এখানে বাক্যের প্রয়োগের মাধ্যমে দেখি আমরা বিনা পানি, বিনা পানি জ্ঞানের দেবী। তো বিনা পানি জ্ঞানের দেবী বলতে যার হাতে বাদ্যযন্ত্রটি আছে তাকে তো বোঝাচ্ছে না, বোঝাচ্ছে কাকে? ভিন্নার্থ প্রয়োগ করছে। এখানে হচ্ছে সরস্বতীকে বোঝাচ্ছে। এখানটায় সরস্বতী দেবীকে আসলে জ্ঞানের দেবী বলা হয়। তাহলে জ্ঞানের দেবীকে বিনা জ্ঞানের দেবী নাকি পানি জ্ঞানের দেবী? এখানে বিনা জ্ঞানের দেবী নাকি পানি জ্ঞানের দেবী কোনটারই অর্থ প্রাধান্য পাচ্ছে না, বরং ভিন্ন অর্থ প্রাধান্য পাচ্ছে। এখানে বিনা বা পানি কোনটারই অর্থ প্রাধান্য না পেয়ে বরঞ্চ কাকে বোঝাচ্ছে? মা সরস্বতীকে বোঝানো হচ্ছে এই জায়গায়। তো হিন্দু ধর্মের যে শাস্ত্রীয় যে জ্ঞান আছে, জ্ঞানের আলোকে বিনা পানি অর্থাৎ সরস্বতীকে জ্ঞানের দেবী বলা হয়ে থাকে।
তাই এই বিনা পানি দ্বারা আসলে যার হাতে বাদ্যযন্ত্র আছে তাকে না বুঝিয়ে এখানে কাকে বোঝাচ্ছে, যেহেতু ভিন্ন পদ বা ভিন্ন অর্থ জ্ঞাপন করছে, এই কারণে এটি হচ্ছে বহুব্রীহি সমাস। কারণ বহুব্রীহি সমাস আমরা পড়েছি পূর্বপদ পরপদ, কোনটি অর্থ প্রাধান্য না পেয়ে ভিন্ন একটি অর্থ বা ভিন্ন একটি পদের প্রাধান্য পায়। অর্থাৎ না বিনা না পানি কোনটি অর্থ প্রাধান্য পাচ্ছে না, বরং সরস্বতীকে বোঝানো হচ্ছে। তো বহুব্রীহি সমাস যে ভিন্ন পদ বা ভিন্ন অর্থ প্রাধান্য পেয়ে থাকে, এই ধরনের আরো অনেক উদাহরণ আছে, সেগুলো দিকে তোমরা লক্ষ্য করতে পারো। যেমন নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার নীল বা কণ্ঠ কোনটির অর্থ প্রাধান্য না পেয়ে এখানে শিবকে বোঝানো হয়ে থাকে। এই ধরনের আরো অনেক কিছু আছে, সেগুলো তোমরা চর্চা করে দেখতে পারো। এবং শেষের দিকে যেটা আছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস আমরা পড়েছি যেই সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে কি দ্বন্দ্বের কারণ উদ্ঘাটন, অর্থাৎ দ্বন্দ্ব সমাস উভয় পদের কি অর্থের প্রাধান্য পাবে এখানে। তো এটাকে আমরা একটা উদাহরণ মাধ্যমে দেখি যে বাবা মা, বাবা ও মা, এবং এটা এখানে বাবা ও মায়ের অর্থের সমান প্রাধান্য পাচ্ছে। এটি আমি মৌখিকভাবে বললে যতটুকু বুঝতে পারবা তার চেয়ে বেশি বুঝতে পারবে কিসের মাধ্যমে, যখন এই দ্বন্দ্ব সমাসবদ্ধ যে সমস্ত পদ যেটি আছে সেটিকে যখন বাক্যে প্রয়োগ করবে। যেমন হচ্ছে বললাম যে বাবা মা এসেছেন, এখানে কি মা এসেছেন নাকি বাবা এসেছেন নাকি উভয় এসেছেন? বাবা মা এসেছেন বললে আমরা কি বাবাও এসেছেন মাও এসেছেন, অর্থাৎ উভয় পদ, পূর্ব পদ এবং পরপদ উভয় পদের কি সমান অর্থের প্রাধান্য বুঝতে পারি। তো আজকে আলোচ্য বিষয় এটুকুই ছিল। এই জিনিসগুলোকে তোমরা যদি বাক্যটি মুখস্থ করে রাখো, এই এক বাক্যের মাধ্যমে আসলে কি সমাস নির্ণয় করে ফেলতে পারবে যে আসলে কোন পদ প্রাধান্য পাচ্ছে, এটা কি পূর্ব পদ নাকি পরপদ নাকি হচ্ছে ভিন্ন পদ নাকি উভয় পদ। পরীক্ষায় এভাবে আসতে পারে যে কোন সমাস আসলে উভয় পদ প্রাধান্য পেয়ে থাকে, কোন সমাস ভিন্নার্থক বা ভিন্ন পদ প্রাধান্য পেয়ে থাকে, কোন সমাস পরপদ কোন সমাস পূর্বপদ। এই লাইনটি মনে থাকলে সহজে তোমাদের অ্যানসারটা যথাযথ যে উত্তরটি আছে সেটা তোমরা করতে পারবে, খুব সহজতর প্রক্রিয়ায় দ্রুততার সাথে সেটি নির্ণয় করতে পারবে। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আশা করি এর মাধ্যমে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে আমরা পরবর্তী ক্লাসের মধ্যে পরবর্তী যে ক্লাসগুলো আসছে সেগুলোতে অভিনবত্ব রাখবো আমরা। সমাজ বিভ্রান্তি, সমাজ নিয়ে আসলে কি কি ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেমন অলুক সমাজ নিয়ে, অলুক দ্বন্দ্ব, অলুক বহুব্রীহি, অলুক তৎপুরুষ, এগুলোর মধ্যে যে জট পাকানোর একটা অবস্থা আছে সেগুলো নিয়ে আমরা একটা বর্ণনা বা একটা ক্লাস নিব। পরবর্তীতে মধ্যপদলবী কর্মধারয় এবং মধ্যপদলবী যে বহুব্রীহি সমাজ আছে তার মধ্যে যে দ্ব্যর্থক যে পরিস্থিতির সৃষ্টি হয় উত্তর নির্ণয় করার ক্ষেত্রে, সেগুলো আমরা এখানে খণ্ডন করব। এছাড়াও যে সংখ্যাবাচক বহুব্রীহি এবং দীর্ঘ সমাসের মধ্যে এক ধরনের কি সমস্যা সৃষ্টি হয় নির্ণয় করার ক্ষেত্রে, সেই জিনিসগুলো আমরা কি বিস্তারিতভাবে করার চেষ্টা করব, যাতে করে সহজে সুপ্রসূল প্রক্রিয়া আমরা কি খুব দ্রুততার সাথে কম সময়ে পরীক্ষা হলে প্রকৃত সমাজটা নির্ণয় করতে পারি। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।